এই পর্যন্ত আমাদের স্টাডি করা হয়েছে, এরপর থেকে আমরা শুরু করব। আজকে আমরা যে টপিকটি শুরু করতে যাচ্ছি, আর একটা কথা আমি একটু বলে নেই। আমি তোমাদেরকে যে লেকচার শিট গুলো প্রোভাইড করছি, যদি দুই একটা জায়গায় একটু বাদও পড়ে, লেকচার দেওয়ার সময় যদি দুই একটা জায়গায় একটু কথা বলতে বাদও পড়ে, তোমরা সেটুকু স্টাডি করে রাখবা, অথবা আমাকে ইনফর্ম করবা যদি কোনো জায়গায় বাদ পড়ে যায়, তাহলে সেটা আমি রিপিট করবো ইনশাল্লাহ। আজকে আমরা ইউনিফর্মলি মিনিমাম ভেরিয়েন্স আনবায়াসড এস্টিমেটর নিয়ে স্টাডি করব। এখানে দুটো বিষয়। তার আগে আর একটা কথা বলে নেই, যে এই ধরনের যখন বড় টাইটেল তোমাদের সামনে আসবে, একটা এস্টিমেটরকে কখন আমরা ইউনিফর্মলি মিনিমাম ভেরিয়েন্স আনবায়াস এস্টিমেটর বলবো, এটা কিন্তু মনে রাখা একটু কমপ্লিকেটেড হয়ে যায় অনেকের জন্য। এটা একটা সহজ ওয়ে আছে মনে রাখার, আমি সেটা নিয়ে একটু আলোচনা করি। তোমরা এই লাইনটাকে একটু উল্টো করে দেখো, উল্টো করে ভাবো। এস্টিমেটর, এস্টিমেটর কাকে বলে বলো তো? আমরা শুরুর দিকে স্টাডি করেছি এস্টিমেটর। কেউ একজন একটু বলো তো বাবা, এস্টিমেটর কি? স্যার আমরা এস্টিমেটর হচ্ছে স্যার একটা ফর্মুলা বা পদ্ধতি স্যার, যেটার মাধ্যমে আমরা পপুলেশন প্যারামিটারকে এস্টিমেট করি। ভেরি গুড। স্ট্যাটিস্টিক হলো ফাংশন অফ স্যাম্পল অবজারভেশনস, আবার এস্টিমেটরও হলো ফাংশন অফ স্যাম্পল অবজারভেশনস, বাট দুটোর মধ্যে পার্থক্য আছে। স্যাম্পলের যে কোনো ফাংশনই স্ট্যাটিস্টিক, সেই হিসাবে সব এস্টিমেটরই স্ট্যাটিস্টিকের কাতারে পড়ে। বাট স্ট্যাটিস্টিক হইলেই কিন্তু সেটা এস্টিমেটর বলা যাবে না। এস্টিমেটর সেটা কি আমরা বলবো, যেটা পপুলেশন প্যারামিটার সম্বন্ধে কি দিতে পারবে, এস্টিমেটটা দিতে পারবে। দারুণ বলেছো। তাহলে তাই যদি হয়, এস্টিমেটর আমরা জানি, এই এস্টিমেটরকে আমরা কখন আনবায়াসড বলবো? আর যখন এস্টিমেটর, এটার যখন এটার এক্সপেক্টেড ভ্যালু আর ওই প্যারামিটারের স্যার সমান হবে। ভেরি গুড। যখন এস্টিমেটরের প্রত্যাশিত মানটি মডেল প্যারামিটারের সমান হবে, তখন আমরা সেটাকে বলছি যে ইরর ফ্রি। সুতরাং এখানে কোনো বায়াসনেস নেই, এইটি আনবায়াসড। সাথে এবার যোগ করো মিনিমাম ভেরিয়েন্স। ভেরিয়েন্সটা যদি কম হয়, মিনিমাম হয়, অর্থাৎ এমন একটা এস্টিমেটর যেটি আনবায়াসড এবং ভেরিয়েন্স কম অ্যাজ কম্পেয়ার উইথ আদার এস্টিমেটর, তাহলে আমরা সেটাকে বলছি মিনিমাম ভেরিয়েন্স আনবায়াসড এস্টিমেটর। এখন ইউনিফর্মলি মিনিমাম ভেরিয়েন্স আনবায়াসড এস্টিমেটর আমরা কখন বলছি? আমরা ইউনিফর্মলি মিনিমাম ভেরিয়েন্স আনবায়াসড এস্টিমেটর বলবো যদি আর কোনো এস্টিমেটর না পাওয়া যায় যেটার ভেরিয়েন্স নাকি ওই এস্টিমেটরের থেকে কম হবে, তাহলে সেই এস্টিমেটরকে আমরা বলবো ইউনিফর্মলি মিনিমাম ভেরিয়েন্স আনবায়াসড এস্টিমেটর। এর অনেকগুলো প্রপার্টিজ থাকবে। কি কি প্রপার্টিজ থাকবে? সেটা একটা এস্টিমেটর হইতে হবে, সেটা আনবায়াসড হইতে হবে, ভেরিয়েন্সটা মিনিমাম হইতে হবে অ্যাজ কম্পেয়ার উইথ অল পসিবল এস্টিমেটরস টু এস্টিমেট দ্যাট পপুলেশন প্যারামিটার। তাহলে সেটাকে আমরা ইউনিফর্মলি মিনিমাম ভেরিয়েন্স আনবায়াসড এস্টিমেটর বলবো। আমরা যদি এক্সাম্পল দেই, আগেও এই এক্সাম্পল আমরা আলোচনা করেছি, যে আমাদের ধরে নাও যে একটা স্যাম্পল আমরা ড্র করেছি নর্মাল ডিস্ট্রিবিউশন থেকে। প্যারেন্ট পপুলেশন বলছি নর্মাল। আমরা জানি নর্মাল ডিস্ট্রিবিউশনের দুটো প্যারামিটার, একটা হলো পপুলেশন মিন মিউ, আরেকটি হলো ভেরিয়েন্স। আমরা পপুলেশন মিন মিউ এটাকে যদি প্যারামিটার বলি, এই প্যারামিটারকে এস্টিমেট করার জন্য আমরা একটা এস্টিমেটর ডিফাইন করেছি, মিন, স্যাম্পল মিন। এবং আমরা দেখেছি যে স্যাম্পল মিনটা হলো পপুলেশন মিনের আনবায়াসড এস্টিমেটর, এবং আর কোনো এস্টিমেটর পাওয়া যায় না যার ভেরিয়েন্স নাকি এই মিনের থেকে কম হয়। সুতরাং মডেল প্যারামিটার মিউ এর জন্য
স্যাম্পল মিন এক্স বার, এটি হলো ইউনিফর্মলি মিনিমাম ভেরিয়েন্স আনবায়াসড এস্টিমেটর। এইরকম এক্সাম্পল তোমরা আরো অনেক সেট করতে পারো। তোমরা মডেল প্যারামিটার এস্টিমেট করার জন্য অনেক টেকনিক শিখেছো। তোমাদের প্রায় সবারই রিগ্রেশন অ্যানালাইসিস কোর্সটি পড়া হয়েছে নাকি, পড়ছো না? জি স্যার। হ্যাঁ। আবার আবার আমরা আমরা অলরেডি এস্টিমেশনের চ্যাপ্টার অনেক দূর পর্যন্ত কন্টিনিউ করেছি। তোমরা ইতোমধ্যে হয়তো লিস্ট স্কোয়ার এস্টিমেটর শিখেছো, ম্যাক্সিমাম লাইকলিহুড এস্টিমেটর শিখেছো, মিনিমাম কাই স্কোয়ার টেকনিক তোমরা শিখেছো, মেথডস অফ মোমেন্টস শিখেছো, এগুলো সব শিখেছো, ঠিক কি না? তাহলে আমরা এখন ফর্মালি একটু সামনে আগাই। খেয়াল করো, ইউনিফর্মলি মিনিমাম ভেরিয়েন্স আনবায়াসড এস্টিমেটরকে আমরা ফর্মালি কিভাবে ডিফাইন করতে পারি। আমাদের মডেল প্যারামিটার থিটা, এই থিটার আনবায়াসড এস্টিমেটর আমরা বলছি কি টি। টি হলো মডেল প্যারামিটার থিটার আনবায়াসড এস্টিমেটর। আর ইউ কে বলছি কি, এটা একটা সেট। এই সেটের মধ্যে ক্লাস অফ আনবায়াসড এস্টিমেটরস বিলংস করে। ইউ হচ্ছে সেট, কিসের সেট? আনবায়াসড এস্টিমেটরস এর সেট। সেটা কি? টি। এখানে এই সেটের মধ্যে অনেকগুলো আনবায়াসড এস্টিমেটর আছে। এই এস্টিমেটর গুলো কার আনবায়াসড? এই মডেল প্যারামিটার থিটা। এবং আরো ইনফরমেশন হলো যে এই আনবায়াসড এস্টিমেটর গুলো এক্সপেকটেশন অফ থিটা টি স্কোয়ার লেস দ্যান ইনফিনিটি। তার মানে এটা দ্বারা কি বোঝায় বলতো? এই কন্ডিশন দিয়ে কি বোঝাচ্ছে? এইটা দ্বারা ইনফিনিটি থেকে বোঝাচ্ছে, ছোট বলো, ভেরিয়েন্স অফ টি সমান এক্সপেকটেশন অফ টি স্কোয়ার মাইনাস এক্সপেকটেশন অফ টি হোল স্কোয়ার। তাহলে এইটা হলো, এইটা যদি লেস দেন ইনফিনিটি হয়, এই কথার অর্থ হলো ভেরিয়েন্সটা ফাইনাইট। এর এই আনবায়াসড এস্টিমেটর গুলোর ভেরিয়েন্সটা হলো ফাইনাইট ফর অল থিটা। কথা বুঝে আসছে? বুঝতে একটু পেরেছি। রেসপন্স করো। জি স্যার। হ্যাঁ। তাহলে একটা, আমরা কি বললাম যে আমাদের মডেল প্যারামিটার থিটা, আর এই থিটার জন্য আমরা একটা সেট ইউ কে বলছি সেট অফ আনবায়াসড এস্টিমেটর। এই সেট অফ আনবায়াসড এস্টিমেটর কার? মডেল প্যারামিটার থিটার, যেখানে আনবায়াসড এস্টিমেটর গুলোর ভেরিয়েন্স হচ্ছে ফাইনাইট। তাহলে এখন একটা এস্টিমেটর টি জিরো, এই টি জিরো ইউ এর মধ্যে বিলংস করে, এই সেটের মধ্যে বিলংস করে। এই টি জিরো কে ইউনিফর্মলি মিনিমাম ভেরিয়েন্স আনবায়াসড এস্টিমেটর বলবো যদি, যদি এই ভেরিয়েন্স অফ টি জিরোর সাপেক্ষে যে ভেরিয়েশনটা, সেইটা যদি এই সেটের অন্যান্য যত এস্টিমেটর আছে সবগুলো এস্টিমেটরের থেকে কম হয়। তার মানে এই সেটের অন্যান্য যে কোনো এস্টিমেটর, যেটাকে আমরা বলছি টি, যদি টি সেট করো তাহলে তুমি যে ভেরিয়েন্সটা পাবা সেটা যদি এই টি জিরো ইউজ করলে যে ভেরিয়েন্স পাবা সেটা থেকে যদি বড় হয়ে যায়, দেন আমরা এই টি জিরো এই এস্টিমেটরটাকে বলবো ইউনিফর্মলি মিনিমাম ভেরিয়েন্স আনবায়াসড এস্টিমেটর। এই ইউনিফর্মলি মিনিমাম ভেরিয়েন্স আনবায়াসড এস্টিমেটর ডেফিনেশনটা ক্লিয়ার কাট বুঝেছো কিনা? তাহলে আমরা ফার্দার সামনে আগাবো। বুঝতে পেরেছো কি? জি স্যার স্যার। আর একবার একটু যদি বলতেন স্যার, আমার নেটে সমস্যা করছিল, শুনতে পাইনি। আচ্ছা, আমরা যেটা বলছি যে তুমি একটা সেটের কথা চিন্তা করো, যে সেটে মডেল প্যারামিটার থিটার আনবায়াসড এস্টিমেটর গুলো বিলং করে। মনে করো সেই সেটটা হলো ইউ। এই সিটের মধ্যে অনেকগুলো আনবায়াসড এস্টিমেটরস আছে। সেই আনবায়াসড এস্টিমেটর গুলো কার আনবায়াসড এস্টিমেটর? মডেল প্যারামিটার থিটার। এবং এই আনবায়াসড এস্টিমেটর গুলোর ভেরিয়েন্স হলো ফাইনাইট। তাহলে এই সেটের মধ্যে বিলংস করে এরকম একটা এস্টিমেটর, যেটাকে আমরা বলছি টি জিরো। এই টি জিরো কে ইউনিফর্মলি মিনিমাম ভেরিয়েন্স আনবায়াসড এস্টিমেটর বলবো যদি এই টি জিরোর ভেরিয়েন্সটা এই সেটের মধ্যে যতগুলো আনবায়াসড এস্টিমেটর বিলংস করে তাদের সবগুলোর থেকে এইটার ভেরিয়েন্সটা কম হয়। দেন আমরা এই টি জিরো কে বলবো ইউনিফর্মলি মিনিমাম ভেরিয়েন্স আনবায়াসড এস্টিমেটর। এই টি জিরোর প্রপার্টিজ গুলো হলো
T0 একটা এস্টিমেটর, এই T0টা হলো আনবায়াসড, এবং এই T0 যে ভেরিয়েন্স সেটা হলো এই সেটের মধ্যে যতগুলো এস্টিমেটর আছে সবগুলোর থেকে কম। তাহলে তোমার ডেফিনেশনটা লেখার সময় যদি পয়েন্ট আকারে লেখো, লিখতে পারো, কোনো সমস্যাই নাই। তিনটা পয়েন্ট আসবে যে এস্টিমেটরটা আনবায়াসড, সেটের মধ্যে যেগুলো আছে সেটাও আনবায়াসড। তো এইটাকে আমরা ইউনিফর্মলি মিনিমাম ভেরিয়েন্স আনবায়াসড এস্টিমেটর বলবো যদি এই এটা সবগুলো এস্টিমেটরে আনবায়াসড হয় এবং এই T0 ভেরিয়েন্সটা সবগুলো এস্টিমেটরের ভিতর থেকে কম হয়, দেন সেটাকে আমরা বলবো ইউনিফর্মলি মিনিমাম ভেরিয়েন্স আনবায়াসড এস্টিমেটর। এই ইউনিফর্মলি মিনিমাম ভেরিয়েন্স আনবায়াসড এস্টিমেটর এটা প্রায়শই আমরা যেটা দেখে থাকি, এটা নরমালি ইউজুয়ালি ফাংশন অফ কমপ্লিট সাফিসিয়েন্ট স্ট্যাটিস্টিক, কমপ্লিট সাফিসিয়েন্ট স্ট্যাটিস্টিকের ফাংশন আকারে লেখা যায়। তো এইটার কতগুলো থিওরেম আছে, সেই থিওরেম গুলো আমরা শিখবো। এই থিওরেম গুলোর মধ্যে গুরুত্বপূর্ণ যে থিওরেম গুলো এখানে দিয়েছি সেটা হলো রাও ব্ল্যাকওয়েল এর একটা থিওরেম আছে, আর লেমন শাফির একটা থিওরেম আমরা এখানে দিয়েছি। এই থিওরেম গুলো আমরা দেখবো, সাথে কিভাবে রাও ব্ল্যাকওয়েল থিওরেম অ্যাপ্লাই করে রিয়েল লাইফের যে প্রবলেম আছে সেটা ডিল করতে পারি, এরকম এক দুইটা এক্সাম্পল আমরা দেখবো। তাহলে মোটামুটি আমাদের এইটা সম্বন্ধে একটা ভালো আইডিয়া হয়ে যাবে। স্যার আসো আমরা এইখানে প্রথমে স্যার স্যার এইখানে স্যার মিনিমাম ভেরিয়েন্স বলছে স্যার, আর ইফিসিয়েন্সি, এই দুটোর ভিতরে তো স্যার কোনো পার্থক্য আছে? প্রশ্নটা আরেকবার করো। স্যার এইখানে যে আছে স্যার ইউনিফর্ম মিনিমাম ভেরিয়েন্স এবং স্যার আচ্ছা ইফিসিয়েন্সি, এই দুইটার ভিতরে কোনো ডিফারেন্স আছে? আচ্ছা, আমরা একটা এস্টিমেটরকে কখন ইফিসিয়েন্ট এস্টিমেটর বলি? যখন তার ভেরিয়েন্স মানে কম হবে সর্বনিম্ন। হ্যাঁ, ধরো আমার তিনটা এস্টিমেটর আছে, এই তিনটা এস্টিমেটর থেকে আমি সেটাকে ইফিসিয়েন্ট এস্টিমেটর বলবো যদি তিনটা এস্টিমেটর আনবায়াসড হয় এবং ওই তিনটার মধ্যে যদি কম্পেয়ার করে যেটা ভেরিয়েন্স কম সেটাকে আমরা বলছি ইফিসিয়েন্ট এস্টিমেটর। তাহলে এই যে এখানে যেটা মিনিমাম ভেরিয়েন্স আমরা বলছি না, এই এস্টিমেটরটা অফকোর্স ইফিসিয়েন্ট এস্টিমেটর। ঠিক আছে? জি স্যার, বুঝতে পারছি। তো এখানে যে এস্টিমেটর গুলো কথা বলা হচ্ছে, এই আমরা বলছি মিনিমাম ভেরিয়েন্স, তুমি যদি উল্টা করে বলো ইফিসিয়েন্ট, হ্যাঁ ইফিসিয়েন্ট, সেটাও সমস্যা না। এটা প্রেজেন্টেশনের ব্যাপার, তুমি যেভাবে খুশি প্রেজেন্ট করতে পারো, বাট রাইট ট্র্যাকে থাকতে হবে। এবং ভালো ভালো জায়গায় তুমি পয়েন্ট আউট করেছো, ভালো। মিনিমাম ভেরিয়েন্স অর্থই হলো সেটা সেই এস্টিমেটরটা অ্যাজ কম্পেয়ার উইথ আদার এস্টিমেটর, সেটা হলো ইফিসিয়েন্ট এস্টিমেটর। ইফিসিয়েন্ট এস্টিমেটর মানে সেটা হলো মিনিমাম ভেরিয়েন্স আনবায়াসড এস্টিমেটর। এখন ইফিসিয়েন্ট এস্টিমেটরের ক্ষেত্রে এস্টিমেটর যে সবসময় আনবায়াসড হবে এমন কিন্তু নয়, বায়াসড হইতে পারে। আমরা দেখেছি যদি আনবায়াসড হয় আমরা কম্পেয়ার করব ভেরিয়েন্স দিয়ে, আর যদি বায়াসড হয় সেক্ষেত্রে আমরা ভেরিয়েন্স দিয়ে কম্পেয়ার করতে পারবো না, তখন আমাকে মিন স্কোয়ার ইরর দিয়ে জাজমেন্টে যেতে হবে। আমরা এর শুরুর দিকে কিন্তু এই জিনিসগুলো দেখেছি, তাই না? আর এখানে যেহেতু আমাদের মিনিমাম ভেরিয়েন্স আনবায়াসড এস্টিমেটের কথা বলছি, এই জন্য ইফিসিয়েন্ট না বলে মিনিমাম ভেরিয়েন্স বলেছে। কারণ ইফিসিয়েন্ট এস্টিমেটর সবসময় যে আনবায়াসড হবে এমন নয়, এখানে তো আনবায়াসড এর কথাটার উল্লেখ আছে। এখন ইফিসিয়েন্ট এস্টিমেটের মধ্যে এস্টিমেটর গুলো বায়াসড হইতে পারে, আনবায়াসড হইতে পারে। তুমি যদি এখানে আনবায়াসড শব্দটা ইউজ করো দেন মিনিমাম ভেরিয়েন্সের জায়গায় ইফিসিয়েন্ট বললে সমস্যা নাই। ক্লিয়ার? জি স্যার। ওকে, তাহলে আমরা প্রথম যে থিওরেম সেটি দেখব। ক্রেমার রাও এর অলরেডি একটা থিওরেম আমরা দেখেছি, ক্রেমার রাও ইনইকুয়ালিটি। ক্রেমার রাও ইনইকুয়ালিটির মাধ্যমে আমরা এটা শিখেছি যে একটা এস্টিমেটর, সেই এস্টিমেটরের যে মিনিমাম ভেরিয়েন্স বাউন্ড সেটা কত হবে, সেটা যদি আমরা ক্রেমার রাও এই ইনাদের থিওরেমটা ইউজ করি তাহলে এস্টিমেটরের জন্য পসিবল মিনিমাম ভেরিয়েন্স বাউন্ড যেটা সেটা আমরা নির্ণয় করতে পারি। এটা আমরা দেখেছি, থিওরি শিখেছি, এবং সাথে সাথে কতগুলো আমরা প্রবলেম নিয়েও স্টাডি করেছি। সেই ক্রেমার রাও এখানে আরেকটা থিওরেম দিচ্ছে যে এইটা হলো ব্ল্যাকওয়েলের সাথে কাজ, একই সাথে সারা পৃথিবী ব্যাপী কিন্তু কাজ হয়, এটা তোমরাও জানো।
যখন ফোর্থ ইয়ার কিংবা মাস্টার্সে যাবা, দেখবা যে কারেন্ট টপিক নিয়ে যারা কাজ করে, একেবারে রিসেন্ট যে কাজগুলো হচ্ছে সেই কাজ যারা করে, একই সাথে পৃথিবীর বিভিন্ন প্রান্তে কিন্তু কাজগুলো হয়। কারণ আমরা জানি মৌলিক আর্টিকেল গুলো অনলাইনে অ্যাভেলেবল থাকে। তাহলে কেউ যদি কোনো আর্টিকেলের আপডেট দেয়, নতুন মডিফিকেশন দেয়, অথবা অ্যাপ্লিকেশন দেয়, তাহলে এই কাজগুলো একই সাথে সারা পৃথিবীব্যাপী ডিল হয়। এমনও হয় যে একই কাজ একই সময়ে পৃথিবীর দুই প্রান্তে দুইজন রিসার্চার করেছে, এবং এবং সেটা আইডেন্টিফাইড হয়েছে। তখন তারা ওই সমন্বয় করে যৌথভাবে সেই কাজটা আমাদের সামনে নিয়ে আসে। সেরকমই একটা ঘটনা এই রাও আর ব্ল্যাকওয়েলের ক্ষেত্রেও ঘটেছে। রাও 1949 আর এই ব্ল্যাকওয়েল 1947, এই সমসাময়িক একই সময়ে প্রায় কাজ করেছে, এবং তারা একে অপরকে জানতো, জানার মধ্য দিয়ে তারা একসাথে এই থিওরেমটি সামনে নিয়ে এসেছে। যেখানে থিওরেমটা কি বলছে, যে এফ থিটা, এইটা বলছে একটা ফ্যামিলি অফ ডিস্ট্রিবিউশনস। এটাকে কেন ফ্যামিলি অফ ডিস্ট্রিবিউশনস বলা হয় সেটা আমরা আমরা আগেই স্টাডি করেছি। আমি তো বলেছি তোমাদেরকে এটা কেন ফ্যামিলি অফ ডিস্ট্রিবিউশনস বলা হয়। কারণ এখানে থিটার বিভিন্ন ভ্যালুর জন্য এফ থিটার যে মডেল, এফ থিটার যে ফাংশনাল ভ্যালু, সেটা ডিফারেন্ট, তার মানে এর শেপটা আলাদা আলাদা। তারপরে কিছু কমন ক্যারেক্টারিস্টিক্স আছে, আবার কিছু আছে ডিফারেন্ট। এইটাকে এই জন্য আমরা বলছি ফ্যামিলি অফ ডিস্ট্রিবিউশনস। এবং এইচ কে বলছে একটা স্ট্যাটিস্টিক। এইচ হলো একটা স্ট্যাটিস্টিক, বিলংস করে কোথায়, ইউ। ইউ হলো একটা সেট, কিসের সেট, মডেল প্যারামিটার থিটা। এই যে মডেল প্যারামিটার থিটা, এই মডেল প্যারামিটার থিটার আনবায়াসড এস্টিমেটরের সেট হচ্ছে ইউ। সেই ইউ এর মধ্যে এই এইচ একটা স্ট্যাটিস্টিক, যেখানে বলা হচ্ছে কি এই এইচ এর যে ভেরিয়েন্স সেটা হলো ফাইনাইট। এবং আরেকটা স্ট্যাটিস্টিক ক্যাপিটাল টি, যেটাকে বলছে সাফিসিয়েন্ট স্ট্যাটিস্টিক। কার জন্য, এই ফ্যামিলির জন্য এটা হলো সাফিসিয়েন্ট স্ট্যাটিস্টিক। আমরা তখন কি বলতে পারি, দেন এই এক্সপেকটেশন অফ এইজ গিভেন টি, অর্থাৎ কোন একটা ক্লাস, যে ক্লাসের মধ্যে কোন এস্টিমেটর বিলংস করছে, যে এস্টিমেটর হচ্ছে আনবায়াসড এস্টিমেটর, আর আরেকটা স্ট্যাটিস্টিক যেটা হলো এই যে ফ্যামিলির জন্য আনবায়াসড এস্টিমেটরের সেট, সেই ফ্যামিলির সাফিসিয়েন্ট স্ট্যাটিস্টিক। তখন এই এক্সপেক্টেড কন্ডিশনাল এক্সপেকটেশন কার, স্ট্যাটিস্টিকের কন্ডিশনাল এক্সপেকটেশন, কন্ডিশন অর সাফিসিয়েন্ট স্ট্যাটিস্টিক, এইটা হলো এই মডেল প্যারামিটার, এই মডেল প্যারামিটার থেকে ইন্ডিপেন্ডেন্ট হবে, এবং এইটার আনবায়াসড এস্টিমেটর হবে। এইটাই হলো থিওরেম। এই থিওরেমটাকে আমরা কিভাবে প্রকাশ করতে পারি, এইটাই হলো মূলত থিওরেম। কি থিওরেম, যে একটা ফ্যামিলি, এই ফ্যামিলি অফ ডিস্ট্রিবিউশনের যে মডেল প্যারামিটার, এই মডেল প্যারামিটার থিটার অনেকগুলো আনবায়াসড এস্টিমেটরস আছে, সেই আনবায়াসড এস্টিমেটরের সেটটা হলো ইউ। এই ইউ এর মধ্যে একটা এস্টিমেটর অথবা স্ট্যাটিস্টিক, যেটা আমরা বলছি এইচ, যার ভেরিয়েন্সটা হলো ফাইনাইট, এবং এই ফ্যামিলির একটা সাফিসিয়েন্ট স্ট্যাটিস্টিক হলো টি। দেন এই কন্ডিশনাল এক্সপেকটেশন কার, স্ট্যাটিস্টিকের কন্ডিশনাল এক্সপেকটেশন, কন্ডিশনাল সাফিসিয়েন্ট স্ট্যাটিস্টিক। এইটাকে আমরা তখন বলি কি, যে এই যে মডেল প্যারামিটার, এই মডেল প্যারামিটার থেকে ইন্ডিপেন্ডেন্ট হবে, এবং এই মডেল প্যারামিটার একটা আনবায়াসড এস্টিমেটর হবে। এই থিওরেমটাই হলো রাও ব্ল্যাকওয়েল থিওরেম। এখান থেকে আরো বলা যায় যে এই এক্সপেকটেশন অফ থিটা, এই যে এটা যেটা আমরা বলছি কি এক্সপেকটেশন অফ এইজ গিভেন টি, এটা মডেল প্যারামিটার থিটা থেকে ইন্ডিপেন্ডেন্ট হবে এবং আনবায়াসড হবে। এইটার যে এস্টিমেটর, এই এস্টিমেটর থেকে মডেল প্যারামিটার থিটা, এইটা বাদ দিয়ে স্কোয়ার নিলে যে ভেরিয়েন্সটা হয়, ভেরিয়েশনটা হবে, সেই ভেরিয়েশনটা অলওয়েজ অলওয়েজ এই এইজ মাইনাস টি, এইটার যে ভেরিয়েশন সেইটার থেকে কম হবে। তার মানে কি, এই কথার অর্থ হলো এই যে এক্সপেকটেশন অফ এইজ গিভেন টি,
এইটা হবে ইউনিফর্মলি মিনিমাম ভেরিয়েন্স আনবায়াসড এস্টিমেটর। এইটার জন্য আরেকটা থিওরেম আছে, দেখো আরেকটা থিওরেম। এই থিওরেমটাকে আমরা বলছি কি লেমেন শাফি থিওরেম। এই থিওরেমে ব্যাখ্যাটা দিয়েছে যে টি যদি কমপ্লিট সাফিসিয়েন্ট স্ট্যাটিস্টিক হয়, আর সেখানে যদি আনবায়াসড এস্টিমেটর এইস ওই মডেল প্যারামিটার থিটার আনবায়াসড এস্টিমেটর হয়, দেন দেয়ার এক্সিস্ট ইউনিক ইউনিফর্মলি মিনিমাম ভেরিয়েন্স আনবায়াসড এস্টিমেটর অফ থিটা, যেটাকে আমরা বলছি এই যে এক্সপেকটেশন অফ এ ইজ গিভেন টি। বাট শর্ত হলো টি যদি কমপ্লিট সাফিসিয়েন্ট স্ট্যাটিস্টিক হয়, তাহলে আমরা আমরা এটাকে বলতে পারবো ইউনিফর্মলি মিনিমাম ভেরিয়েন্স আনবায়াসড এস্টিমেটর। আর এইখান থেকে আমরা এটাকে কিন্তু রাও ব্ল্যাকওয়েল থিওরেম যেটা, এইটা দেখো মিনিমাম ভেরিয়েন্স বাউন্ড কিন্তু আমরা পাচ্ছি, মিনিমাম ভেরিয়েন্স আনবায়াসড এস্টিমেটর কিন্তু পাচ্ছি। এই থিওরেমটা এখন বুঝে আসছে কিনা এইটা হলো ব্যাপার। যদি থিওরেমটা বুঝে আসে দেন আমরা প্রমাণে যাব। এবং এখানে ইকুয়ালিটি হোল্ড করবে যদি এক্সপেকটেশন অফ এ ইজ গিভেন টি, যেটাকে আমরা বলছি মডেল প্যারামিটার থিটার আনবায়াসড এস্টিমেটর এবং থিটা থেকে ইন্ডিপেন্ডেন্ট, এইটা সমান যদি এইচ হয়, অর্থাৎ এইটা সমান যদি এইচ হয়, দেন এই এইচ এইচ সেম হয়ে গেল, তার মানে এই দুটো ইকুয়ালিটি হোল্ড করবে। এখন এই স্টেটমেন্টটা একবার পড়ো, পড়ে দেখো যে ক্লিয়ার কাট বুঝতে পারছো কিনা, আদারওয়াইজ আমাকে আবার ব্যাখ্যা করতে হবে। বুঝে আসছে? জি স্যার। আচ্ছা, তাহলে আমরা এখন একটু প্রমাণের দিকে যাচ্ছি। খেয়াল করো, এই এইস আমরা কি বলছি, একটা স্ট্যাটিস্টিক কোথায় বিলংস করে? এই স্ট্যাটিস্টিকটা আনবায়াসড এস্টিমেটরের সেটের মধ্যে বিলংস করে। এই যে আনবায়াসড এস্টিমেট সেটের মধ্যে বিলংস করে, সুতরাং এই এইস এর যে এক্সপেকটেশন সেটা মডেল প্যারামিটার থিটার সমান হবে, যেহেতু আমরা বলছি এটা সেট অফ আনবায়াসড এস্টিমেটর এই মডেল প্যারামিটারের। সুতরাং এক্সপেকটেশন অফ এইস ইজ ইকুয়াল টু থিটা। ঠিক আছে, আমরা জানি কন্ডিশনাল এক্সপেকটেশনের এক্সপেকটেশন সেটা হলো আনকন্ডিশনাল হয়। এই প্রপার্টিস তো তোমরা পড়েছো এলিমেন্টারি প্রবাবিলিটিতে। কন্ডিশনাল এক্সপেকটেশনের এক্সপেকটেশন সেটা হলো আনকন্ডিশনাল এক্সপেকটেশন হয়। তাহলে এক্সপেকটেশন অফ কন্ডিশনাল এক্সপেকটেশন আলটিমেট আনকন্ডিশনাল এক্সপেকটেশন, সেটা সমান তাহলে কি পাইলাম আমরা? থিটা। ঠিক আছে তো? জি স্যার। হ্যাঁ, কথা বলতে হবে, কথা বলতে হবে। তাহলে আমাদের এখন খেয়াল করো যে এইটা সমান যদি এই যে কন্ডিশনাল এক্সপেকটেশনের এক্সপেকটেশন যদি থিটা হয়, তাহলে আমরা কি বলছিলাম যে আমাদের এইটা ইন্ডিপেন্ডেন্ট অফ থিটা এবং আনবায়াসড এস্টিমেটর অফ থিটা হবে। এইটা আমরা এইভাবেও বলতে পারি। এখন এইখানে এখানে আমরা কি দেখলাম যে এই যে টার্ম এটার থেকে থিটা বাদ, আবার এই যে টার্ম এখান থেকে থিটা বাদ, সুতরাং এইটা লেস দেন এইটা, এটা যে কথা আমরা যদি থিটা এখানে না রাখি, তার মানে কন্ডিশনাল এক্সপেকটেশনের এক্সপেকটেশন যেটা নিচ্ছি সেই কন্ডিশনাল এক্সপেকটেশন এই স্কোয়ারের এক্সপেকটেশন, আর এক্সপেকটেশন অফ থিটা এইচ স্কোয়ার, থিটাটা যদি বাদ দেই তাহলে লজিক্যালি লস অফ ইনফরমেশন হয় না। আমরা এই ইনইকুয়ালিটি এইটা প্রমাণ করা আর এখান থেকে থিটা বাদ দিয়ে যদি ইনইকুয়ালিটিটা প্রমাণ করি, কথা কিন্তু একই, যেহেতু মডেল প্যারামিটার থিটা এটা আননোন ফিক্সড কোয়ান্টিটি, সেটা আননোন কনস্ট্যান্ট, এটা কিন্তু কোনো ভেরিয়েবল নয়। তাহলে এইটা যদি এইটার থেকে ছোট হয়, এই থিটা যদি আমরা বাদ দেই, তাতেও বাদ বাকি যে টার্মটা থাকে এই টার্মটা অবশ্যই এর থেকে ছোট অথবা সমান হবে, একই একই মিনিং বজায় থাকে। তো সেই অর্থে আমরা কি বলছি যে আগের ওইটা প্রমাণ করা যে কথা, আগের ওই জায়গায় আমরা যদি এখন এইটা প্রমাণ করি যেখানে শুধু থিটাটা বাদ দিয়েছি দুই দিক থেকে, এইটা প্রমাণ করা একই কথা। এখন দেখো এক্সপেকটেশন অফ এইচ স্কোয়ার, আমরা বলছি কি কন্ডিশনাল এক্সপেকটেশনের এক্সপেকটেশন সেটা হলো আনকন্ডিশনাল এক্সপেকটেশন। তাহলে এক্সপেকটেশন অফ থিটা এইচ স্কোয়ার সেটা সমান কত? এটার কন্ডিশনাল এক্সপেকটেশনের এক্সপেকটেশন নাও, তাহলে এটা আনকন্ডিশনাল এক্সপেকটেশন হয়ে গেল। তাহলে আমাদের ফাইনালি এইটা লেস দেন
ইকুয়াল এটা এটা প্রমাণ করা যে কথা, এই টার্মটা লেস দ্যান ইকুয়াল এই যে এক্সপেকটেশন অফ থিটা এইচ স্কোয়ার, এইটা সমান পাইলাম এইটা। তাহলে আমাদের এইটা লেস দ্যান ইকুয়াল এই টার্ম, এটা প্রমাণ করা যে কথা, এই লেফট হ্যান্ড সাইডে এটা থাকলো, আর এই যে এইটা সমান যেহেতু আমরা এটা পাইলাম, এইটা লেস দ্যান ইকুয়াল এই টার্মটা প্রমাণ করাও একই কথা। দেখো এই দুটো তোমরা একটু ম্যাচ করে দেখো যে বুঝতে পারো কিনা। স্যার বুঝতে পারছি। সুন্দর, যদি এইটা বুঝে থাকো। এখন দেখো আমরা এইটা যেহেতু প্রমাণ করব, আমরা কশি শর্টস ইনইকুয়ালিটি, এইটা মনে হয় তোমরা প্রমাণ অলরেডি শিখেছো। কশি শর্টস ইনইকুয়ালিটি, এই কশি শর্টস ইনইকুয়ালিটি কি মনে আছে? না স্যার। এই যে এই থিওরেমটা কি তোমরা পড়েছো, দেখতে পাচ্ছ তো নাকি? জি স্যার, দেখা যাচ্ছে। এক্সপেকটেশন অফ, হ্যাঁ, এক্সপেকটেশন অফ এক্স ওয়াই স্কোয়ার লেস দ্যান ইকুয়াল এক্সপেকটেশন অফ এক্স স্কোয়ার ইনটু এক্সপেকটেশন অফ ওয়াই স্কোয়ার। এই থিওরেমটা তোমরা প্রবাবিলিটিতে পড়েছো, যখন ইনইকুয়ালিটি শিখেছো তখন অনেকগুলো ইনইকুয়ালিটি তোমরা শেখার কথা। যেমন ধরো মার্কভ ইনইকুয়ালিটি, কশি-শার্স ইনইকুয়ালিটি, সিবাইসিভস ইনইকুয়ালিটি, জেনসন্স ইনইকুয়ালিটি, হোল্ডার্স ইনইকুয়ালিটি, এরকম অনেক ইনইকুয়ালিটি তোমরা শেখার কথা, অন্তত 12-14টা। এটা শিখেছো না? যদি না শিখে থাকো তাহলে এইটা শিখতে হবে। তো আমরা এখন আমাদের জায়গায় চলে যাই। তাহলে আমরা যদি এখন কশি-শার্স ইনইকুয়ালিটি অ্যাপ্লাই করি, দেন মনে করো যে এক্সপেকটেশন অফ থিটা, এই ভিতরের যে টার্ম, এই ভিতরের টার্মের সাথে ওয়ান গুণ অবস্থায় আছে, ওয়ান গুণ অবস্থায় আছে। যদি ওয়ান গুণ অবস্থায় থাকে তাহলে এইটা সমান কত? এই ভিতরেরটার কথা আমরা কিন্তু ভাবছি, ভালো করে খেয়াল করো ইনইকুয়ালিটি। এই যে এক্সপেকটেশন অফ এক্স ওয়াই, এইটার স্কোয়ার লেস দ্যান ইকুয়াল এক্সপেকটেশন অফ এক্স স্কোয়ার, এক্সপেকটেশন অফ ওয়াই স্কোয়ার, আমরা কিন্তু এই টার্মের কথা বলছি। ওই টার্মের কথা বলতে গেলে আমাদের কিন্তু এখানে এক্সপেকটেশন ডাবল আছে। খেয়াল করো ভালো করে, এখানে এক্সপেকটেশন কিন্তু এইটা একটা এক্সপেকটেশন, আর এই যে ভিতরের এক্সপেকটেশন স্কোয়ারটা কিন্তু ভিতরের এক্সপেকটেশন পুরোটার উপরে। তাহলে এক্সপেকটেশন অফ থিটার কথা ভুলে যাও, আমরা এইটুকুর যদি এক্সপানশন করি তাহলে এক্সপেকটেশন অফ এইচ গিভেন টি, এইখানে মনে করো যে ওয়ান গুণ অবস্থায় আছে, এর সাথে একটা ওয়ান আছে, তাহলে এক্সপেকটেশন অফ থিটা এটা থাকলো, যেহেতু এটা বাইরে আছে। এখান থেকে আমরা কি লিখতে পারি? এক্সপেকটেশন অফ এইচ স্কোয়ার, আর সাথে যেহেতু ওয়ান, এখানে আমরা লিখতে পারি এক্সপেকটেশন অফ ওয়ান গিভেন টি। একটা হলো এইচ স্কোয়ার গিভেন টি, আর একটা হলো ওয়ান গিভেন টি। লেখা যায় কিনা? সেই লাইনটাই আমরা এই যে এখানে লিখেছি। কি লিখেছি? এই যে দেখো, এইটার স্কোয়ার, তাহলে এক্সপেকটেশন অফ থিটা থাকলো প্রথমে কি, এই এইচ স্কোয়ার, আর এর সাথে যেহেতু ওয়ান গুণ অবস্থায় আছে, আরেকটা হলো ওয়ান। একেবারে এই থিওরেমে আমরা যেভাবে দেখলাম ওইভাবেই কিন্তু আমরা ভাঙছি। এক্সপেকটেশন অফ এক্স ওয়াই তার উপর স্কোয়ার, এখানে এক্সপেকটেশন এক্স স্কোয়ার, এক্সপেকটেশন অফ ওয়াই স্কোয়ার, এই দুটোর গুণ। আমরাও তাই করলাম। আমাদের এখানে এক্সপেকটেশন অফ এইচ গিভেন টি আছে ভিতরে, ব্র্যাকেটের ভিতরে, স্কোয়ারের ভিতরে আর কি। এরটার সাথে আমরা ভাবলাম শুধু যে এটার সাথে একটা ওয়ান গুণ অবস্থায় আছে।
তাহলে 1 যদি গুণ অবস্থায় থাকে তাহলে এটা লেস দ্যান ইকুয়াল প্রথমটার স্কোয়ার টার্ম, আর এটা 1 এর স্কোয়ার বলতে 1। আর আমাদের একটা থিটা এক্সপেকটেশন অফ যেটা এর সাথে আছে এক্সট্রা সেটা আমরা দিয়ে দিলাম। এখন এখানে খেয়াল করো, যদি এই ইনইকুয়ালিটি হয় এটা তো আলটিমেট 1। কন্ডিশনাল এক্সপেকটেশনের এক্সপেকটেশন আনকন্ডিশনাল এক্সপেকটেশন হয়, তাহলে এটার যদি আনকন্ডিশনাল এক্সপেকটেশন হয় আমাদের হয় হলো এক্সপেকটেশন অফ 1। এক্সপেকটেশন অফ 1 মানে 1 1 এর সাথে গুণ করলে আলটিমেট এই টার্মটা লেস দ্যান ইকুয়াল এই টার্মটা থাকে, যেটা আমরা বলছি কি এইটা আমাদের প্রমাণ করার ছিল। এখন দেখো কশি শার্লস ইনইকুয়ালিটি দিয়ে আমরা খুব সহজেই এটা প্রমাণ করলাম। তাহলে আমাদের যে থিওরেম, মূল থিওরেম, সেই মূল থিওরেমটা এখন প্রমাণ হয়ে গেল। প্রশ্ন হলো যে ইকুয়ালিটি কখন হোল্ড করবে, ওই যেটা কথা নিচে বলা ছিল যে ইকুয়ালিটি কখন হোল্ড করবে। এটি ইকুয়ালিটি হোল্ড করবে কখন, কেবল যদি এই এক্সপেকটেশন অফ থিটা, এই যে ভিতরের যে কন্ডিশনাল এক্সপেকটেশন, এইটা সমান যদি ই থিটা এইচ স্কোয়ার হয়। অর্থাৎ কথা হলো যে এক্সপেকটেশন অফ থিটা এই যে এইটার সাথে আমরা যদি কি করি, এইটার ডিফারেন্স নিয়ে এইটা সমান যদি 0 হয়, আলটিমেট এই যে ভেরিয়েন্স অফ এইচ গিভেন টি তার যে প্রত্যাশিত মান সেটা যদি 0 হয়, আমাদের যে আনবায়াসড এস্টিমেটর এবং সাফিসিয়েন্ট স্ট্যাটিস্টিকের যে কন্ডিশনাল ভেরিয়েন্স, এই সেই কন্ডিশনাল ভেরিয়েন্সের যদি প্রত্যাশিত মানটা 0 হয়, সেক্ষেত্রে আমরা কি পাই, একটা ইকুয়ালিটি কন্ডিশন আমাদের হোল্ড করে। যেহেতু এইটা সমান 0 হয় তখন আলটিমেট এইটা বামে থাকে আর এইটা রাইট সাইডে চলে যায়। তো এটা রাইট সাইডে গেলে কন্ডিশনাল এক্সপেকটেশনের এক্সপেকটেশন, তার মানে কি আনকন্ডিশনাল এক্সপেকটেশন, সে আনকন্ডিশনাল এক্সপেকটেশনটা এখানে থাকে। সুতরাং আমাদের তখন ইকুয়ালিটি হোল্ড করে। আর ইকুয়ালিটি যখন হোল্ড করে আলটিমেট এইটা সমান যদি এইটা হয়, দেন আমরা কি লিখতে পারি, এইচ সমান এক্সপেকটেশন অফ এইচ গিভেন টি। এখন এই থিওরেমটা এক্সপ্লেন করলাম, তোমাদেরকে বাসায় বসতে হবে, বাসায় বসে এইটা ফার্দার স্টাডি করলে আমার মনে হয় ক্লিয়ারলি তোমরা বুঝতে পারবা। তবে এইটা যদি তোমাদের কাছে একটু বড় মনে হয়, এটার বিকল্প একটা ভার্সন আছে। এই বিকল্প ভার্সনটা ক্যাসেলার বইতে আছে। ক্যাসেলার বইতে আমরা দেখি কোথায় আছে। দেখো আমরা এখন এই কিভাবে বের করছি, একটু উল্টা করে বের করতেছি। ক্রেমাররাও তো আমরা রাও রাও ব্ল্যাকওয়েল রাওতে যাই আগে। এই যেখানে আসছি, এই যে নিচে আছে রাও ব্ল্যাকওয়েল থিওরেম, কত পেজে, 277 নম্বর পেজে। চলো 277 নম্বর পেজে যাই, চলে আসছি। এই তোমরা এইখানে এই দুটো প্রমাণ শিখেছো অলরেডি। প্রবাবিলিটিতে এই দুটো প্রমাণ অ্যাটলিস্ট শেখানো হয়, যে কন্ডিশনাল এক্সপেকটেশনের এক্সপেকটেশন সেটা হলো আনকন্ডিশনাল এক্সপেকটেশন, আর ভেরিয়েন্স অফ এক্স সমান কন্ডিশনাল এক্সপেকটেশনের ভেরিয়েন্স আর কন্ডিশনাল ভেরিয়েন্সের এক্সপেকটেশন, এই দুটো টার্ম যোগ করলে ভেরিয়েন্স অফ এক্স এর সমান হয়। এই দুটো তোমরা অবশ্যই শিখেছো, যদি না শিখে থাকো এটা খুবই ইম্পর্টেন্ট, তোমাদেরকে শিখে নিতে হবে। এখানে রাও ব্ল্যাকওয়েল থিওরেমটা খুব সহজে ব্যাখ্যা করা আছে, একেবারে সহজে ব্যাখ্যা করা আছে। ডাব্লি কে কি বলছে, এনি আনবায়াসড এস্টিমেটর অফ টাউ থিটা, এই টাউ থিটার আনবায়াসড এস্টিমেটর হলো ডাব্লিউ। আর টি কে বলা হচ্ছে কি সাফিসিয়েন্ট স্ট্যাটিস্টিক ফর থিটা। তাহলে এক্সপেকটেশন অফ ডাব্লিউ গিভেন টি, লেমেনশাপের থিওরেম অনুযায়ী এটা কি হয়, ইউনিফর্মলি মিনিমাম ভেরিয়েন্স আনবায়াসড এস্টিমেটর। এইটা হয় ইউনিফর্মলি মিনিমাম ভেরিয়েন্স আনবায়াসড এস্টিমেটর, সেটাকে বলছে সাই থিটা। তাহলে এই সাই থিটার যে এক্সপেকটেশন, এই যে এটা যদি ইউনিফর্মলি মিনিমাম ভেরিয়েন্স আনবায়াসড এস্টিমেটর হয় কার, সেটা টাউ থিটার। তাহলে এই যে সাই থিটা এটা হলো ইউনিফর্মলি মিনিমাম ভেরিয়েন্স আনবায়াসড এস্টিমেটর কার, টাউ থিটার। তো এক্সপেকটেশন অফ সাই থিটা সমান কি হবে, টাউ থিটা। তাহলে ভেরিয়েন্স অফ সাই থিটা সমান কি হবে, যেহেতু ইউনিফর্মলি মিনিমাম ভেরিয়েন্স আনবায়াসড এস্টিমেটর, তাহলে এই সাই থিটার ভেরিয়েন্সটা অফকোর্স অন্যান্য যতগুলো আনবায়াসড এস্টিমেটর আছে সবটার থেকেই ছোট হবে।
এটা থিটার যে ভ্যালুই তুমি নাও না কেন, যেহেতু সাই থিটা হলো ইউনিফর্মলি মিনিমাম ভেরিয়েন্স আনবায়াসড এস্টিমেটর, সুতরাং এইটার ভেরিয়েন্স কোর্স অন্যান্য যে কোনো এস্টিমেটরের ভেরিয়েন্স থেকে ছোট অথবা সমান হবে। এইটার দেখো প্রমাণটা তখন কি বলছে, যদি তাই হয় তাহলে এটাকে আমরা বলছি ইউনিফর্মলি বেটার আনবায়াসড এস্টিমেটর ফর টাউ থিটা। এটা প্রমাণের জন্য টাউ থিটা হলো কি এই ডাব্লিউ এর আনবায়াসড এস্টিমেটর, সুতরাং টাউ থিটা হচ্ছে এক্সপেকটেশন অফ থিটা ডাব্লিউ। এটা হলো আনকন্ডিশনাল এক্সপেকটেশন। আনকন্ডিশনাল এক্সপেকটেশন এই যে এই ফর্মুলাটা এখন কাজে লাগিয়েছে। আনকন্ডিশনাল এক্সপেকটেশন হলো কন্ডিশনাল এক্সপেকটেশনের এক্সপেকটেশন। তাহলে এই আনকন্ডিশনাল এক্সপেকটেশনকে আমরা কন্ডিশনাল এক্সপেকটেশনের এক্সপেকটেশন আকারে লিখতে পারি। আর ভিতরের যে টার্মটা এক্সপেকটেশন অফ ডাব্লিউ গিভেন টি, যেটাকে আমরা বলছি সাই থিটা, সেই সাই থিটার এক্সপেকটেশন হলো টাই থিটা। তাহলে এই সাই থিটা কি হলো, এই টাউ থিটার জন্য আনবায়াসড হয়ে গেল। দেখো এই সাই থিটার এক্সপেকটেশন নিলে টাউ থিটার সমান হচ্ছে, সুতরাং এই সাই থিটাটা টাউ থিটার আনবায়াসড এস্টিমেটর, সেটা প্রমাণ হয়ে গেল। এখন মিনিমাম ভেরিয়েন্সটা আমাদের প্রমাণ করতে হবে। তো ভেরিয়েন্স অফ ডাব্লিউ, এই যে এই ফর্মুলাটা অ্যাপ্লাই করো, ভেরিয়েন্স অফ এক্স সমান এই যে যেমন ভাবে লিখেছে ভেরিয়েন্স অফ ডাব্লিউ, তার মানে কি কন্ডিশনাল এক্সপেকটেশনের ভেরিয়েন্স আর কন্ডিশনাল ভেরিয়েন্সের এক্সপেকটেশন, এই দুটো যোগ করো। তো এখানে দুটো টার্ম আছে, এটা হলো ভেরিয়েন্স অফ এটা, আর একটা হলো এক্সপেকটেশন অফ ভেরিয়েন্স অফ এটা। তো আমরা জানি কি যে ভেরিয়েন্স কখনো নেগেটিভ হয় না, এটা আমরা জানি, ভেরিয়েন্স অলওয়েজ পজিটিভ। তাহলে ভেরিয়েন্স যদি অলওয়েজ পজিটিভ হয়, তাহলে এইটার যে এক্সপেকটেশন, পজিটিভ টার্মের এক্সপেকটেশন পজিটিভ হবে। তার মানে ভেরিয়েন্স অফ ডাব্লিউ সমান কত, ভেরিয়েন্স অফ সাই থিটা প্লাস একটা পজিটিভ টার্ম। তাহলে ভেরিয়েন্স অফ ডাব্লিউ কি হলো, গ্রেটার দ্যান ইকুয়াল ভেরিয়েন্স অফ সাই থিটা হলো। আমরা যেটা চাচ্ছিলাম যে এই ভেরিয়েন্স অফ সাই থিটাটা ইউনিফর্মলি মিনিমাম ভেরিয়েন্স আনবায়াসড এস্টিমেটর হবে। এখন আমাদের প্রমাণটা হয়ে গেল, বাট আমাদের দেখার বিষয় কি যে এই টাউ থিটা ইউনিফর্মলি বেটার দ্যান ডাব্লিউ এন্ড অনলি রিমেইনস টু শো কি, এখন শো করতে হবে এই সাই টি, যেটা এইটা একটা এস্টিমেটর, এইটা আমাদের প্রমাণ করতে হবে। তো এটা প্রমাণ করার জন্য এই সাই থিটা সমান কি এক্সপেকটেশন অফ ডাব্লিউ বাই টি। এইটা এই এই যে ফাংশন, এই ফাংশনটা কি, এইটা ফাংশন হলো স্যাম্পল আর সাফিসিয়েন্ট স্ট্যাটিস্টিকের ফাংশন। এটা তো আমরা আগেই প্রমাণ করেছি। যদি এটা হয়, এটাকে আমরা একটা এস্টিমেটর বলতে পারি, সেই এস্টিমেটরটা হলো ইউনিফর্মলি মিনিমাম ভেরিয়েন্স আনবায়াসড এস্টিমেটর। সুতরাং এই থিওরেমের প্রমাণ কিন্তু হয়ে গেল। আমরা আগে যে ভার্সনটা দেখলাম সেটা কশি-শার্জ ইনইকুয়ালিটি দিয়ে, আর এইখানে জাস্ট দুটো প্রপার্টিজ আমরা ইউজ করলাম। এই যে দুটো প্রপার্টিজ অলরেডি এলিমেন্টারি প্রবাবিলিটি তোমরা শিখেছো, সেই দুটো প্রপার্টিজ, ওই দুটো প্রপার্টিজ দিয়েই রাও ব্ল্যাকওয়েল থিওরেম প্রমাণ করা যায়। যে তোমাদের এখন যেটা ভালো লাগে তোমরা শিখবা, দুটোই শিখবা। আমার মনে হয় পরীক্ষার জন্য এটাই বেটার, নাকি? এটা আচ্ছা বুঝতে স্যার, পেরেছো? আমরা পরীক্ষার জন্য রাও ব্ল্যাকওয়েলটাই পড়বো স্যার। মানে না না, ফাইনাল পরীক্ষায় কোনটা আসবে সেটা বলছি না, আমি বলছি যে তোমাদের যে কোনো পরীক্ষার প্রিপারেশনের জন্য এটা ভালো, লিখতে সুবিধা হবে। আগেরটাও লিখতে পারো, তোমাদের যেটা ভালো লাগে সেটা লিখবা, বাট পরীক্ষায় যেটা আসছে আমি সেটা বলি নাই, আসলে এটা ভালো। আমরা আচ্ছা স্যার, আমি তো ভুল বুঝে ফাইনাল পরীক্ষা ফেলছিলাম আর নিয়ে, কি। হ্যাঁ ফাইনাল পরীক্ষা নিয়ে আমাদের যখন স্টাডি শেষ পর্যায়ে চলে যাবে, আমরা ফাইনাল পরীক্ষার জন্য আলাদা করে কথা বলবো যে আমরা কোথা থেকে কিভাবে প্রশ্নের সেট গুলো নির্ধারণ করছি, যাতে করে কনসেন্স করলে তোমাদের ফাইনাল পরীক্ষাটা ভালো হয়। বাট এখন কিন্তু সব পড়তে হবে বাবা, এখন কিন্তু কোনোটা বাদ দেওয়া যাবে না। এখন যদি বাদ দাও, তাহলে তোমার সামনে যে ক্লাসিক্যাল এন্ড বেইজিয়ান ইনফারেন্স আছে, মাস্টার্সে অ্যাডভান্স ইনফারেন্স আছে, এই এই জায়গাগুলিতে কিন্তু প্রবলেমে পড়বে। এখন বাদ দেওয়া যাবে না, সবগুলো বোঝার চেষ্টা করো, পড়াশোনা করো। আমরা পরীক্ষার আগে আগে ইনশাআল্লাহ আমরা এটার একটা ইনস্ট্রাকশন দিয়ে দেবো যাতে ফাইনাল পরীক্ষা ভালো হয়। ঠিক আছে? জি স্যার, বুঝতে পেরেছি স্যার। আচ্ছা, তাহলে আমরা এখন দুই একটা এক্সাম্পল দেখবো। লেমেন সাপিটাও দেখে নি থিওরেমটা। লেমেন সাপি তো দেখাইলাম যে টি যদি কমপ্লিট সাফিসিয়েন্ট স্ট্যাটিস্টিক হয় আর এই যদি আনবায়াস এস্টিমেটর হয়, এই কন্ডিশনাল এক্সপেকটেশনটা এটা হলো ইউনিফর্মলি মিনিমাম ভেরিয়েন্স আনবায়াস এস্টিমেটর অফ থিটা হবে। ধরো দুটো প্রমাণের জন্য বলছি, এই মডেল প্যারামিটার থিটার দুটো আনবায়াস এস্টিমেটর হলো H1 আর H2, আর টি হলো কমপ্লিট সাফিসিয়েন্ট স্ট্যাটিস্টিক। যদি তাই হয়, তাহলে এক্সপেকটেশন অফ H1 গিভেন টি আর এক্সপেকটেশন অফ H2 গিভেন টি, এই দুটোই আনবায়াস এস্টিমেটর এই মডেল প্যারামিটারের জন্য। এবং যেহেতু দুটো আনবায়াস এস্টিমেটর, আমরা এখন কি করব, এই দুটো ডিফারেন্সের যে এক্সপেকটেশন প্রত্যাশিত মান সেটা জিরো, অফকোর্স জিরো হবে,
কারণ যেহেতু ইউনিফর্মলি মিনিমাম ভেরিয়েন্স আনবায়াসড এস্টিমেটর, তার মানে দুটোর যে ডিফারেন্স, তার যে প্রত্যাশিত মান সেটা অবশ্যই শূন্য হবে। যদি তাই হয়, আমরা অল থিটার জন্য যদি তাই হয় এবং টি যদি কমপ্লিট সাফিসিয়েন্ট স্ট্যাটিস্টিক হয়, তাহলে আমরা কি লিখতে পারি? এখান থেকে খুব সহজেই লিখতে পারি যে এইটা সমান এটা। দুটো টার্ম আলাদা করে আমরা লিখতে পারি, এই টার্মটা সমান হচ্ছে এই টার্মটা। এইটাই হলো রাও ব্ল্যাক ওয়েল থিওরেমের মাধ্যমে আমরা বলতে পারি এখন যে যেহেতু এই দুটা সেম, তাহলে এর থেকে মিনিমাম ভেরিয়েন্সের আর কোনো এস্টিমেটর পাওয়া যাবে না। এবং এই এস্টিমেটর থেকে আমরা বলছি কি ইউনিফর্মলি মিনিমাম ভেরিয়েন্স আনবায়াসড এস্টিমেটর। এবং সেটা কি, এই যে এই শব্দটা ভালো করে খেয়াল করো, যে ইউনিফর্মলি মিনিমাম ভেরিয়েন্স আনবায়াসড এস্টিমেটর রাও ব্ল্যাক ওয়েল, সেটা আমরা বলছি কি যে লেমেন শাফি এক্সট্রা একটা পয়েন্ট যুক্ত করলো, এই টি এটা যদি সাফিসিয়েন্ট স্ট্যাটিস্টিক না হয়ে কমপ্লিট সাফিসিয়েন্ট স্ট্যাটিস্টিক হয়, তাহলে এই ইউনিফর্মলি মিনিমাম ভেরিয়েন্স আনবায়াসড এস্টিমেটরটা হবে ইউনিক। ইউনিক, এখানে দুটো থাকবে না, একটা ইউনিক। যদি তুমি এখানে যেমন দুটো আনবায়াসড এস্টিমেটরের কথা বলছি, বাট আমরা শেষে গিয়ে দেখলাম আসলে দুটো একই, দুটো সেম। তাহলে এই দুটো থিওরেমের মধ্য দিয়ে আমরা যেটা শিখলাম যে রাও ব্ল্যাকওয়েল থিওরেমটা ইউনিফর্মলি মিনিমাম ভেরিয়েন্স আনবায়াসড এস্টিমেটর এনশিওর করে। তার আগে শিখেছিলাম ক্রেমার রাও, যেটা হলো মিনিমাম ভেরিয়েন্স বাউন্ড আনবায়াসড এস্টিমেটর শো করে। আর রাও ব্ল্যাকওয়েল দিয়ে সেটা আমরা শিখলাম ইউনিফর্মলি মিনিমাম ভেরিয়েন্স আনবায়াসড এস্টিমেটর। এবং লেমেন শাফি দিয়ে শিখলাম যে সাফিসিয়েন্ট স্ট্যাটিস্টিক টি যার যদি কমপ্লিট সাফিসিয়েন্ট হয়, তাহলে সেইটা তখন হবে ইউনিক। আর কমপ্লিট সাফিসিয়েন্ট স্ট্যাটিস্টিক কিন্তু আমরা আগেই স্টাডি করেছি, যে একটা সাফিসিয়েন্ট স্ট্যাটিস্টিক আমরা কমপ্লিট বলবো যদি ওই স্ট্যাটিস্টিকের ফ্যামিলিটা কমপ্লিট হয়। এটা আমরা আগেই এক্সাম্পল দিয়ে শিখেছি। এখন একটা এক্সাম্পলে আসো, কি বলছে যে একটা র্যান্ডম স্যাম্পল ড্র করা হয়েছে কোন ডিস্ট্রিবিউশন থেকে? বার্নৌলি ডিস্ট্রিবিউশন থেকে। আমাদেরকে কি করতে হবে? রাও ব্ল্যাকওয়েল থিওরেম অ্যাপ্লাই করে এই যে মডেল প্যারামিটার থিটা, এই মডেল প্যারামিটার থিটার ইউনিফর্মলি মিনিমাম ভেরিয়েন্স আনবায়াসড এস্টিমেটর নির্ণয় করতে হবে। তো ইউনিফর্মলি মিনিমাম ভেরিয়েন্স আনবায়াসড এস্টিমেটর যদি এই থিটার জন্য নির্ণয় করতে হয়, তাহলে আমাদের দুটো জিনিস লাগবে। কি কি লাগবে? একটা লাগবে আনবায়াসড এস্টিমেটর থিটার, আর একটা লাগবে সাফিসিয়েন্ট স্ট্যাটিস্টিক। এইটা এই ফ্যামিলির জন্য একটা সাফিসিয়েন্ট স্ট্যাটিস্টিক লাগবে। আমরা বার্নৌলি ডিস্ট্রিবিউশনের জন্য আগেই দেখেছি ফার্স্ট অর্ডার স্ট্যাটিস্টিক। এই ফার্স্ট অর্ডার স্ট্যাটিস্টিকটা হলো থিটার আনবায়াসড এস্টিমেটর। এটা কিন্তু আমরা আগে দেখিয়েছি, তোমাদের মনে আছে কিনা? এই বার্নৌলি ডিস্ট্রিবিউশনের জন্য আমরা যখন আনবায়াসড চ্যাপ্টার গুলো পড়েছি, তখন আমরা দেখিয়েছি যে ফার্স্ট অর্ডার স্ট্যাটিস্টিক্সটা এই মডেল প্যারামিটার থিটার আনবায়াসড এস্টিমেটর যখন নাকি স্যাম্পলটা বার্নৌলি ডিস্ট্রিবিউশন থেকে ড্র করা হয়েছে। একই সাথে আমরা আরো শিখেছি এই সাম অফ এক্সআই, এটা হলো সাফিসিয়েন্ট স্ট্যাটিস্টিক। হ্যাঁ, কমপ্লিট সাফিসিয়েন্ট স্ট্যাটিস্টিক। তাহলে এই দুটো ইনফরমেশন আমাদের কিন্তু আগেই আমাদের জানা আছে। এই দুটো ইনফরমেশন তোমাদেরকে মনে রাখতে হবে। আর যদি মনে রাখতে না চাও, তাহলে তোমার এখানে প্রমাণ করে দেখাইতে হবে। তার জন্য আবার হাফ পেজ কি এক পেজ এক্সট্রা ক্যালকুলেশন আসবে। তাহলে আমরা ধরে নিচ্ছি যে যেহেতু আগে আমরা শিখেছি এগুলো, আমরা এই দুটো জানি। যেহেতু আমরা দুটো জানি, তাহলে আমাদের এখন কি, এই যে এক্সপেকটেশন অফ x1 গিভেন টি, এইটাই হবে এই মডেল প্যারামিটার থিটার ইউনিফর্মলি মিনিমাম ভেরিয়েন্স আনবায়াসড এস্টিমেটর। এখন আমাদের নির্ণয় করতে হবে এইটা, এই মডেল প্যারামিটার থিটার জন্য যদি আমরা এইটা নির্ণয় করি, সেটা কি আমরা বলবো ইউনিফর্মলি মিনিমাম ভেরিয়েন্স আনবায়াসড এস্টিমেটর অফ দ্যাট মডেল প্যারামিটার থিটা। তাহলে এখন আমরা দেখো এটা কিভাবে নির্ণয় করতে পারি। আমাদের স্যাম্পলটা ড্র করা হয়েছে বার্নৌলি ডিস্ট্রিবিউশন থেকে। তাহলে টি হলো সাম অফ এক্সআই, বার্নৌলির সাম সেটা হলো বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন। অলরেডি স্যাম্পলিং ডিস্ট্রিবিউশনে শিখেছো, প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনে শিখেছো নাকি? জি স্যার। আচ্ছা, তাহলে সাম অফ এক্সআই টি এর ডিস্ট্রিবিউশনটা যদি বাইনোমিয়াল হয়, তাহলে বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনে এই ফর্মটা তোমাদের জানা, এনসি এক্স, এক্স বলতে তো এখানে টি, তাহলে এনসিটি, পি বলতে থিটা, এই যে পি বলতে থিটা, সুতরাং থিটা টু দি পাওয়ার টি 1 মাইনাস থিটা হলো কিউ, কিউ টু দি পাওয়ার n মাইনাস টি। আর টি এর সাপোর্ট হলো 0 টু n, 0 1 2 আপ টু n। তাহলে আমাদের মেইন টার্গেট হলো এক্সপেকটেশন অফ x1 গিভেন টি, এইটা নির্ণয় করা। এইটা নির্ণয় করার জন্য আমরা ফার্দার যে ফর্মুলেশন জানি সেই অনুযায়ী আগাই।
আমরা জানি এক্সপেকটেশন হলো সাম অফ এক্স পি অফ এক্স, সাম অফ এক্স পি অফ এক্স, এই ফর্মুলা আমরা জানি এক্সপেকটেশনের। তো এখানে এক্স এর ফর্মুলায় আমাদের যেহেতু বার্নলি ডিস্ট্রিবিউশন ফলো করে, তার মানে এক্স ওয়ান এর দুটো ভ্যালু, একটা হলো জিরো আর একটা ওয়ান। তো এক্স ওয়ান এর ভ্যালু যখন জিরো, আলটিমেট এইটার সাথে গুণ হলে জিরো হয়ে যায়। আর এক্স ওয়ান এর ভ্যালু যখন ওয়ান, এইটা হলো এক্স ওয়ান সমান যদি ওয়ান হয়, টি ইজ ইকাল টু টি, তার মানে এই টার্মটা থাকে আর এই টার্মটা ভ্যানিশ হয়ে যায়। আলটিমেট এক্সপেকটেশন অফ এক্স ওয়ান গিভেন টি এটা নির্ণয় করা, আর প্রবাবিলিটি অফ এক্স ওয়ান ইজ ইকাল টু ওয়ান গিভেন টি ইজ ইকাল টু টি এটা নির্ণয় করা একই কথা দাঁড়ায়। কারণ ফার্স্ট টার্মটা ভ্যানিশ হয়ে যায়, জিরো দিয়ে গুণ করলে এই টার্মটা ভ্যানিশ হয়ে যায়, আমাদের শুধু রাইট সাইডের এই টার্মটা থাকে। অর্থাৎ এক্সপেকটেশন অফ এক্স ওয়ান গিভেন টি এটা নির্ণয় করা, আর প্রবাবিলিটি অফ এক্স ওয়ান ইজ ইকাল টু ওয়ান গিভেন টি ইজ ইকাল টু টি এটা নির্ণয় করা একই কথা। ঠিক আছে তো? তাহলে আমাদের এখন এই কন্ডিশনাল প্রবাবিলিটিটা নির্ণয় করতে হবে। কন্ডিশনাল প্রবাবিলিটির যে ফর্মুলা তোমরা যেটা শিখেছো, সেই ফর্মুলা অনুযায়ী আমরা লিখে দিলাম প্রবাবিলিটি অফ এক্স ওয়ান ইজ ইকাল টু এক্স আর টি সমান টি, আর নিচে হলো প্রবাবিলিটি অফ টি ইজ ইকাল টু টি, যেখানে এক্স হচ্ছে জিরো আর ওয়ান। বাট জিরোর জন্য তো আগেই দেখেছি আমাদের এটা নির্ণয় করার প্রয়োজন হয় না, শুধু ওয়ানের জন্য নির্ণয় করলেই হয়। তো আমরা এই জন্য এক্স ইজ ইকাল টু ওয়ান কনসিডার করছি, জিরোর জন্য টার্মটাই জিরো, আমাদের এটা নির্ণয় করার দরকার নাই। তাহলে এক্স ওয়ান ইজ ইকাল টু যদি ওয়ান, টি ইজ ইকাল টু টি হয়, তাহলে আমাদের আগের যে ফর্মুলা সেই অনুযায়ী এটা আমরা লিখতে পারি। তাহলে এক্স ওয়ান ইজ ইকাল টু যদি ওয়ান হয়, টি ইজ ইকাল টু হলো সাম অফ এক্স, সাম অফ এক্স এর মধ্যে আমরা এখানে এক্স ওয়ান ইজ ইকাল টু ওয়ান লিখছি। তাহলে আমাদের আর থাকে এন মাইনাস ওয়ান সংখ্যক অবজারভেশন। তার মানে এটা যদি আমরা এই এইটা যদি যেহেতু ইন্ডিপেন্ডেন্ট, এইটাকে যদি আমরা ইন্ডিপেন্ডেন্সির ফর্মুলা ইউজ করি, তাহলে এই জয়েন্টটা মার্জিনালের গুণফলের সমান। তাহলে আমরা এখন মার্জিনাল করে নিচ্ছি, বাট যেহেতু এক্স ওয়ান ইজ ইকাল টু ওয়ান, সেটা আমরা আলাদা করে নিলাম। তাহলে আমার এখন এই টি সমান সাম অফ এক্স আই, সাম অফ এক্স আই এর মধ্যে এক্স ওয়ানটা বাদ হয়ে যায়, এক্স ওয়ানটা বাদ হইলে এটা থাকে আই ইজ ইকাল টু 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 এন পর্যন্ত। তার মানে এখানে আলটিমেট এক্স ওয়ান এর মান তো ওয়ান, সেই ওয়ানটা আমরা এই যে টি মাইনাস ওয়ান আকারে লিখে দিলাম। বুঝেছো কিনা? যদি না বুঝে থাকো আরেকবার সুন্দর করে আমি বলি। এক্স ওয়ান ইজ ইকাল টু ওয়ান, তাহলে এখানে সামের মধ্যে আছে কত পর্যন্ত, টু থেকে এন পর্যন্ত। এই যে ওয়ানটা এখানে আছে, এই ওয়ানটা যদি তুমি বামে নিয়ে চলে আসো, এটা তো মাইনাস ওয়ান, এই মাইনাস ওয়ানটাকে যদি বামে নিয়ে চলে আসো, এটাও কিন্তু ওয়ান টু এন হয়ে যাবে, সাম অফ এক্স আই ওয়ান টু এন। বাট আমরা যেহেতু এক্স ওয়ান ইজিক্যাল টু ওয়ান সেট করেছি, আমাদের জানা আছে এক্স ওয়ান এর ভ্যালুটা, এই জন্য সাম অফ এক্স আই থেকে কি করছি, সাম অফ এক্স আই টু থেকে এন পর্যন্ত রাখছি, আর টোটাল থেকে এক বাদ দিয়ে দিচ্ছি, টি মাইনাস ওয়ান, এটা সমান তখন সাম অফ এক্স আই, বাট সাফিক্সটা হলো টু থেকে এন পর্যন্ত। পরিষ্কার হয়েছে কিনা? কথা বলো, পরিষ্কার বুঝতে পেরেছো কিনা এটা? বুঝতে পেরেছো? কথা শুনতে পাচ্ছি না আমি। বুঝতে পেরেছি স্যার। আচ্ছা, ভেরি গুড। আর নিচের টার্মটা হলো সাম অফ এক্স আই ইকুয়াল টু টি, যেটা আছে সেটা থাকলো। তো এখন খেয়াল করো যে এই ডিস্ট্রিবিউশনটা কোন ডিস্ট্রিবিউশন আলটিমেট। এই যে এক্স এর ডিস্ট্রিবিউশনটা কি ছিল, বার্নলি। তাহলে বার্নলিতে যদি হয় থিটা টু দি পাওয়ার এক্স, তার মানে কত, ওয়ান মাইনাস থিটা টু দি পাওয়ার, এই যে এই ফর্মুলাটা বার্নলি, এইটা থিটা টু দি পাওয়ার এক্স ওয়ান মাইনাস থিটা টু দি পাওয়ার ওয়ান মাইনাস এক্স। এই এক্স এর ভ্যালুটা যদি কত, জিরো আর ওয়ান সেট করি, তার মানে এখানে আমাদের কত আছে সেট, দেখো এক্স এর মান আছে ওয়ান। এক্স এর মান যদি ওয়ান হয়, এইখানে এক্স এর মান যদি ওয়ান হয়, থিটা টু দি পাওয়ার ওয়ান, আর এটা ওয়ান মাইনাস থিটা টু দি পাওয়ার ওয়ান মাইনাস ওয়ান, তো এটা হয়ে যায় জিরো। এই টার্মটা তখন ওয়ান হয়ে যায়, ওয়ান মাইনাস থিটা টু দি পাওয়ার জিরোতে ওয়ান হয়ে যায়। আমার এইখানে থাকে থিটা, থিটা টু দি পাওয়ার ওয়ান, আলটিমেট থিটা থাকে। আমরা সেটাই লিখলাম যে এই প্রবাবিলিটি অফ এক্স ওয়ান ইজ ইকাল টু ওয়ান, এইটা সমান হলো থিটা। আর এই টার্মটা খেয়াল করো, সাম অফ এক্স আই, এটা যেহেতু বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন ফলো করে, বাট অবজারভেশন এখানে কিন্তু এন সংখ্যক না, একটা কম, এন এর থেকে এন মাইনাস ওয়ান সংখ্যক। তাহলে এন সি এক্স, এক্স বলতে এখানে টি মাইনাস ওয়ান, তো এন বলতে এখানে এন মাইনাস ওয়ান, একটা কম আছে। আমাদের কি পাইলাম, এন মাইনাস ওয়ান, আর নিচে হলো টি মাইনাস ওয়ান, তার মানে এন সি এক্স পি টু দি পাওয়ার এক্স কিউ টু দি পাওয়ার এন মাইনাস এক্স। আর নিচে একইভাবে, এটা যেহেতু ফুল, ফুলের জন্য আমরা লিখলাম, ফুলের জন্য লিখলে এখন দেখো এখান থেকে ক্যান্সেল আউট হয়ে যায়, এইটা আর এটা ক্যান্সেল আউট হয়। এই থিটাটা যদি এটার সাথে যোগ করো, থিটা টু দি পাওয়ার টি হয়, এটার সাথে এটা ক্যান্সেল আউট হয়, আলটিমেট থাকে হলো এই টার্মের সাথে এই টার্ম, এই দুটো। এখন এই দুটো আমাদের এন সি এক্স, এই ফর্মুলা যদি আমরা ভাঙাই,
ভাঙাইলে এর দুটোর জন্য আমরা কি হলো, এই দুটোর জন্য আমরা রিঅ্যারেঞ্জ করে লিখতে পারি। তো দুটোর জন্য রিঅ্যারেঞ্জ করে লিখলে আমরা ফাইনালি কি পাই, টি বাই এন। তাহলে এইটা সমান যেহেতু টি বাই এন, দেখো এটা সমান টি বাই এন, আলটিমেট এটা সমান কি, এটা সমান তাহলে টি বাই এন, এক্সপেকটেশন অফ এক্স ওয়ান গিভেন টি, এটা সমান টি বাই এন পাইলাম। আলটিমেট আমাদের কি নির্ণয় করার কথা ছিল, এক্সপেকটেশন অফ এক্স ওয়ান গিভেন টি, এটাই আমাদের নির্ণয় করার কথা ছিল। তো সেই টার্মটা আমরা পাইলাম টি বাই এন। তাহলে ফাইনালি আমরা কি বলতে পারি, 2.10 অনুযায়ী এইটা সমান হলো টি বাই এন। টি বলতে তো সাম অফ এক্স আই, সাম অফ এক্স আই বাই এন, সুতরাং এটা হলো এক্স বার। এক্সপেকটেশন অফ এক্স ওয়ান গিভেন টি, আমরা ফাইনালি যেটা পাইলাম এক্স বার। এই এক্স বারটা হলো ওই মডেল প্যারামিটার থিটার ইউনিফর্মলি মিনিমাম ভেরিয়েন্স আনবায়াসড এস্টিমেটর। আমাদের এখন প্রবলেমটা খেয়াল করো, তাহলে দেখো ক্লিয়ারলি বুঝতে পারবা। এই হলো আমাদের বার্নৌলি ডিস্ট্রিবিউশন। এই বার্নৌলি ডিস্ট্রিবিউশনের যেটা বলছে যে মডেল প্যারামিটার থিটা, এই মডেল প্যারামিটার থিটার আনবায়াসড এস্টিমেটর। বার্নৌলি ডিস্ট্রিবিউশনের মিন কত বলো তো? বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের মিন হচ্ছে এনপি আর ভেরিয়েন্স এনপি কিউ। আর বার্নৌলি ডিস্ট্রিবিউশনের মিন হচ্ছে পি, ভেরিয়েন্স পি কিউ। তাহলে পি যদি মিন হয়, আমরা তো সেই মিনটাই পাইলাম, থিটার থিটার ইউনিফর্মলি মিনিমাম ভেরিয়েন্স আনবায়াসড এস্টিমেটর যেটা পাইলাম সাম অফ এক্স বার, স্যাম্পল মিন, যেটাকে আমরা বলছি ইউনিফর্মলি মিনিমাম ভেরিয়েন্স আনবায়াসড এস্টিমেটর। এর থেকে আর কোনো ভালো এস্টিমেটর পাওয়া যাবে না যেটা নাকি এই মডেল প্যারামিটারকে মিনের থেকেও ভালো এস্টিমেট করতে পারে। এক্সাম্পলটা বুঝে আসছে? মোটামুটি বুঝতে পেরেছি স্যার, বাসায় আরেকবার দেখলে আরো ভালো মানে মতো ক্লিয়ার সমস্যা হবে। কোথায় হলো বলো শুনি, সমস্যা কোথায় মনে হচ্ছে? না স্যার, আপনার কথা মতো বুঝতে পেরেছি, যে আরেকবার দেখা লাগবে স্যার। হ্যাঁ, জাস্ট একবার দেখলে আরেকবার দেখা তখন বুঝতে লাগবে। পারবো। হ্যাঁ হ্যাঁ, আরেকবার দেখা লাগবে, ঠিক আছে। আরেকটা এক্সাম্পল একটু দেখো, যে এখন আমরা যে র্যান্ডম স্যাম্পলটি ড্র করছি সেটা হচ্ছে পয়সন ডিস্ট্রিবিউশন থেকে। আমাদের প্রমাণ করতে হবে, রাও ব্ল্যাকওয়েল থিওরেম অ্যাপ্লাই করতে হবে কিসের জন্য, এই ই টু দি পাওয়ার মাইনাস থিটার ইউনিফর্মলি মিনিমাম ভেরিয়েন্স আনবায়াসড এস্টিমেটর নির্ণয় করার জন্য। আগে কি ছিল, আগের প্রবলেমে ছিল কি, মডেল প্যারামিটার থিটা, এই মডেল প্যারামিটার থিটার ইউনিফর্মলি মিনিমাম ভেরিয়েন্স আনবায়াসড এস্টিমেটর করার জন্য বলছিল। এখন কিন্তু আর মডেল প্যারামিটার থিটা বলেনি, এখন বলছে ই টু দি পাওয়ার মাইনাস থিটা। এই ই টু দি পাওয়ার মাইনাস থিটার ইউনিফর্মলি মিনিমাম ভেরিয়েন্স আনবায়াসড এস্টিমেটর আমাদের নির্ণয় করতে হবে। আমাদের আগে তো যখন থিটার বলছিল বার্নওয়েলের জন্য, আমাদের কাছে ইনফরমেশন ছিল দুটো, যে ওই বার্নওয়েলের ডিস্ট্রিবিউশনের জন্য ফার্স্ট অর্ডার স্ট্যাটিস্টিকটা আনবায়াসড, এবং ওই সাম অফ এক্সাইজ স্যাম্পল গুলোর টোটাল হলো কমপ্লিট সাফিসিয়েন্ট স্ট্যাটিস্টিক, এটা আমাদের জানা ছিল। বাট এই প্রবলেমের জন্য কিন্তু ইনফরমেশন আমাদের জানা নাই। এই যে ই টু দি পাওয়ার মাইনাস থিটা, এটার আনবায়াস এস্টিমেটর কত, এটা কিন্তু আমরা শিখি নাই এখন পর্যন্ত। আবার সাফিসিয়েন্ট স্ট্যাটিস্টিক নিয়েও এখানে দেখো আমরা কিভাবে এটা ডিল করবো এই প্রবলেমটা। তাহলে এই যে ইউনিফর্মলি মিনিমাম ভেরিয়েন্স আনবায়াসড এস্টিমেটর, এটা নির্ণয় করার জন্য আমাদের কি লাগবে, ই টু দি পাওয়ার মাইনাস থিটার আনবায়াসড এস্টিমেটর লাগবে, আর কমপ্লিট সাফিসিয়েন্ট স্ট্যাটিস্টিক লাগবে। আমরা এই পয়সন ডিস্ট্রিবিউশনের জন্য কমপ্লিট সাফিসিয়েন্ট স্ট্যাটিস্টিক যেটা জানি, এই সাম অফ এক্স আই, এটা হলো কমপ্লিট সাফিসিয়েন্ট স্ট্যাটিস্টিক। বাট এইটার আনবায়াস এস্টিমেটর আমাদের জানা নাই, তাহলে একটা আনবায়াস এস্টিমেটর আমাদেরকে নির্ণয় করতে হবে যেটা নাকি এটার আনবায়াস এস্টিমেটর হবে। সেই রকম একটা আনবায়াস এস্টিমেটর আমরা বলছি ডেল এক্স। এই ডেল এক্স সমান হবে ওয়ান, কি হবে ওয়ান যখন এক্স ইজ ইকাল টু জিরো, আর শূন্য হবে যদি এক্স নট ইকুয়াল টু জিরো হয়। তাহলে এখন এই ডেল এক্স ই টু দি পাওয়ার মাইনাস থিটার আনবায়াসড কিনা আমাদের চেক করতে হবে, খালি মুখে বললে তো হবে না, এটা এখন আমাদের চেক করতে হবে। চেক করার জন্য তাহলে নাও এক্সপেকটেশন নির্ণয় করো, এক্সপেকটেশন অফ ডেল এক্স, এক্সপেকটেশন অফ ডেল এক্স সমান কত, এক্স পি অফ এক্স। তো এক্স বলতে কত, ওয়ান, এক্স বলতে ওয়ান। এই এক্স ওয়ান কখন, যখন এক্স সমান জিরো। এক্সপেকটেশন অফ এক্স মানে কি, এক্স পি অফ এক্স। তো এক্স ইজ ইকুয়াল টু জিরো।